কৌশানী, এই কৌশানী, দরজাটা খোল। 2 দিন হয়ে গেল তুই দরজা বন্ধ করে বসে আছিস। আচ্ছা তোর কি হয়েছে বলতো? দেখছি আজকাল তুই আমাদের সঙ্গেও ঠিকভাবে কথা বলছিস না, আর তার উপর তুই কলেজেও যাচ্ছিস না, রুম থেকে বাইরে বেরোচ্ছিস না, খাবার খেতে যাচ্ছিস না। কি হয়েছে বলতো? মা প্লিজ তুমি এখান থেকে চলে যাও, দয়া করে আমাকে বিরক্ত করো না। যখন আমার খিদে পাবে তখন আমি ঠিক রান্নাঘরে গিয়ে খেয়ে নেব। মেয়ের কথা শুনি সুস্মিতা দেবী সেখান থেকে চলে যায়। হয়তো আমার মেয়েটা পরীক্ষার চিন্তা করছে, কলেজের পড়াশোনার চাপ আছে হয়তো, সেই জন্য বাইরে বেরিয়ে কারোর সঙ্গে কথা বলছে না। যাই, আমি বরং কাজগুলো মিটিয়ে নিই। এই বলে সুস্মিতা দেবী রান্নাঘরে গিয়ে রান্না বান্না করতে থাকে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে। সন্ধ্যাবেলা সুস্মিতা দেবীর একমাত্র ছেলে সুমন কাজ থেকে বাড়িতে ফিরে আসে। সুমন ফ্রেশ হয়ে এসে তার মাকে বলে, মা কখন রেডি হবে বলো তো তোমরা? তোমাদের কি আমার শ্বশুর বাড়িতে যাওয়ার কোনো ইচ্ছা নেই? তোমার বৌমাকে আনতে যেতে হবে তো, তাড়াতাড়ি চলো, ওদিকে নীলা আমাদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ রে, আমি তো রেডি হয়ে গেছি। দাঁড়া, একবার শুধু কৌশানীকে ডেকে নি, দেখি ও রেডি হয়েছে কিনা। এই বলে সুস্মিতা দেবী কৌশানীর রুমে গিয়ে তাকে ডাকাডাকি করতে থাকে। কৌশানী, এই কৌশানী, কিরে তুই তো দাদার শ্বশুর বাড়িতে যাবি তো? তোর বৌদিকে নিয়ে আসতে রেডি হয়ে গেছিস? দরজাটা খোল মা। মায়ের কথা শুনে কৌশানী দরজা খুলে দেয়। তখন সুমন এবং তার মা দেখে যে কৌশানী এখনো পর্যন্ত রেডি হয়নি। আর এই দেখে সুমন তার বোনকে বলে, কি ব্যাপার কৌশানী, তুই এখনো রেডি হসনি কেন? তোর বৌদিকে নিতে যাবি না নাকি? আমি তো ভাবলাম তোরা একদম রেডি হয়ে বসে আছিস, এখন রেডি হতেও তো অনেক সময় লেগে যাবে। দাদা আসলে আমি বৌদিকে আনতে যেতে পারবো না, আমাকে ক্ষমা করে দে। মানে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে রে দাদা। কেন, আবার কি হলো তোর? কি হচ্ছে বলতো? কই দেখি, জ্বর টর এসেছে নাকি? না না, আসলে আমার পেটে খুব ব্যথা করছে, তাই তুমি আর দাদা বরং বৌদিকে নিয়ে চলে এসো, আমি যেতে পারবো না। খোকা, এক কাজ কর, তুই বরং একাই চলে যা, বৌমাকে নিয়ে আয়। আমি কৌশানীর কাছে থেকে যাচ্ছি, কারণ ও বাড়িতে একা থাকবে। ও তো বলছে ওর এমনিতেই শরীর খারাপ করছে। মায়ের কথা মতো সুমন একাই তার বউ নীলাকে নিতে চলে যায়। নীলা যখন শোনে কৌশানীর শরীর অসুস্থ, তখন সে আর বেশি দেরি না করে শ্বশুর বাড়িতে চলে আসে। আসলে কিছুদিন আগেই সুমন এবং নীলার বিয়ে হয়েছে। বিয়ের পর নিয়ম অনুযায়ী নীলা তার মায়ের বাড়িতে কিছুদিনের জন্য থাকতে যায়। আর সেদিন সুমন এবং তার পরিবারের নীলাকে তার মায়ের বাড়ি থেকে আনতে যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই নীলার ননদ কৌশানীর শরীর অসুস্থ হয়ে পড়ায় সুমন একাই তার বউকে নিতে যায়। কৌশানী এবং তার মায়ের নীলাদের বাড়িতে যাওয়া হয় না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। নীলা শ্বশুর বাড়িতে চলে আসার পরও কৌশানী তার বৌদির সঙ্গেও ঠিকভাবে কথা বলে না। অন্যদিকে নীলা সবসময় কৌশানীর সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু কৌশানী সবসময় তার বৌদিকে উপেক্ষা করায় নীলাও এখন তার ননদের সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করে না। না না, আমার মনে হয় কৌশানী আমার সঙ্গে বেশি কথা বলতে চায় না, তাই হয়তো আমাকে ইগনোর করে। আমি যদি এরকম বারবার কথা বলতে চাই তাহলে ও বিরক্ত হতে পারে। তার থেকে ভালো কৌশানী যখন আমার সঙ্গে কথা বলতে আসবে তখনই আমি ওর সঙ্গে কথা বলবো। নীলা এমনই ভাবনা চিন্তা করতে করতে কাজে ব্যস্ত হয়ে পড়ে। এভাবেই দেখতে দেখতে আরো 2-1 দিন কাটে। একদিন নীলা কৌশানীর বাথরুমে যায়, তখন কৌশানী বলে, কি ব্যাপার বৌদি, তুমি আমার বাথরুমে কি করছো? কৌশানী, তোমার বাথরুমে এটা কি? এটা তো প্রেগন্যান্সি কিট, এটা তোমার বাথরুমে কি করছে? আসলে বৌদি, আগে তুমি বলো তো, তুমি আমার বাথরুমে কেন ঢুকেছো? তখনই বাইরে থেকে সুস্মিতা দেবী চিৎকার করে তার বৌমাকে বলে, বৌমা, তুমি কি কৌশানীর বাথরুমে শ্যাম্পুটা পেয়েছো? দেখো না কোথায় রেখেছি, মনেই পড়ছে না। আমার মনে হচ্ছে কৌশানীর বাথরুমেই রেখেছিলাম। না মা, এখানে তো কোনো শ্যাম্পু নেই। আর এই যে কৌশানী, তোমার বাথরুমে প্রেগন্যান্সি কিটটা কি করছে? আসল সত্যিটা কি? তুমি এরকম ভাবে চুপ থেকো না কৌশানী, সবসময় রুমের ভেতর ঢুকে বসে থাকো, কারোর সঙ্গে কোনো কথা বলো না। কি হয়েছে তোমার, আমাকে সত্যি করে বলো। বৌদির মুখে এমন কথা শুনে কৌশানী প্রচন্ড ভয় পেয়ে যায়। সে কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। তখনই সে তার বৌদিকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে শুরু করে। কৌশানী, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কি হয়েছে সেটা তো বলো। তুমি যদি এরকম কিছু না বলে কান্নাকাটি করতেই থাকো তাহলে আমি বুঝবো কিভাবে, বলো। বৌদি, আসলে আমি তোমাকে কিভাবে বলবো সেটাই তো বুঝতে পারছি না। এই কথাটা যদি মা কিংবা দাদা শোনে তাহলে আমাকে তো এই বাড়ি থেকেই তাড়িয়ে দেবে আর আমাকে অনেক মারধর করবে, তাই আমি কাউকে কিছু বলতে পারছি না। কিন্তু দেখো বৌদি, তুমি দয়া করে কাউকে কিছু বলো না।
আসলে আমি গর্ভবতী। কৌশানীর মুখে এমন কথা শুনি নীলা একেবারে চমকে ওঠে। তুমি এবার কিছু একটা করো না বৌদি, আমাকে বাঁচাও তুমি। আমি সত্যিই বুঝতে পারছি না আমি কি করব। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি কালকেই তোমাকে একটা ডাক্তারের কাছে নিয়ে যাব। ওই ডাক্তারটা আমারই বন্ধু, কোনো চিন্তা নেই তোমার। এইভাবেই কৌশানী সেদিন তার বৌদিকে মনের কথা বলে নিজের মনটা হালকা করে, কিন্তু এখনো পর্যন্ত তার মাথার উপর থেকে টেনশন কিছুতেই যেতে চায় না। পরের দিন সকালবেলা নীলা কৌশানীকে নিয়ে ডাক্তার নিশা ম্যাডামের কাছে হাজির হয়। নিশা, এখন তুমি বলো তো আমি কি করব? আসলে আমরা তো কিছুই বুঝতে পারছি না। যদি এই বাচ্চাটা এই পৃথিবীতে চলে আসে তাহলে তোমাদের মান সম্মান পুরোপুরি মাটিতে মিশে যাবে। আমার স্বামী আমার ননদকে আর বাড়িতেই রাখবে না, ওকে মারতে মারতে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, আর এটা আমি কখনোই চাই না। নীলার এই কথা শুনে ডক্টর নিশা অনেক ভাবনা চিন্তা করার পর বলে, দেখো নীলা, আমার হাতে তো কিছু করার নেই। আসলে আমি খুবই দুঃখিত, আমরা কোনো রিস্ক নিতে পারবো না। এই অপারেশনটা করতে গেলে অনেক রিস্কের প্রয়োজন, আর এতে করে পেশেন্টের জীবনও চলে যেতে পারে, তাই আমরা কোনো রিস্ক নিতে পারবো না। তুমি আমাকে ক্ষমা করো নীলা। ডক্টর নিশা ম্যাডামের মুখে এমন কথা শুনি নীলা এবং কৌশানী দুজনেই খুবই চিন্তায় পড়ে। না, আমি আমার ননদের কোনো কিছুই হতে দেব না। আমি থাকতে আমার ননদকে কোনো মতেই ওর কোনো ক্ষতি হতে দেব না। নিশা, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। এই বলে নীলা তার ননদ কৌশানীকে নিয়ে সেখান থেকে চলে আসছিল। রাস্তার মধ্যে কৌশানী একটা ওভারব্রিজ দেখতে পায়। ঠিক তখনই কৌশানী কোনো কিছু চিন্তা না করে দৌড়ে ব্রিজ থেকে জলে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে। তখনই নীলা তার হাত ধরে তাকে টেনে নিচে নামিয়ে নেয় আর তার গালে একটা চড় মেরে বলে, কৌশানী, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার মাথা খারাপ হয়েছে? দেখো, আমি তোমার পাশে আছি, তোমার কোনো কিছু হবে না। আমি সব সময় তোমার পাশে থাকবো। এই কথাটা কেউ জানতে পারবে না। কেউ জানাজানি হওয়ার আগেই আমি তোমার কিছু একটা ব্যবস্থা করবই। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার দাদা মাকে আমি কিচ্ছু জানতে দেব না। আর হ্যাঁ, কখনো এভাবে নিজের প্রাণ দেওয়ার চেষ্টা করবে না। এই কুবুদ্ধিগুলো মাথা থেকে সরিয়ে ফেলো। এভাবেই নীলা তার একমাত্র ননদ কৌশানীকে বুঝিয়ে বাড়িতে নিয়ে যায়। তারপর থেকে কৌশানী তার বৌদির সঙ্গে সবকিছু শেয়ার করে। সবসময় তার বৌদির সঙ্গে সে সময় কাটায়। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন নীলা কোনো কিছু না ভেবে কৌশানীর কাছ থেকে তার বয়ফ্রেন্ডের বাড়ির অ্যাড্রেস নিয়ে নেয় আর নীলা সোজা সেখানে গিয়ে পৌঁছায়। দেখুন, আপনাদের অসম্মান করা বা কষ্ট দেওয়া আমার এসব কোনো উদ্দেশ্য নেই। আমি শুধু আপনাদের সত্যটা জানাতে এসেছি। আর আপনারাই বলুন না, কৌশানী যদি আপনাদের বাড়ির মেয়ে হতো তাহলে আপনারা কি করতেন? আমার একমাত্র ননদের তো আমি এভাবে ক্ষতি হতে দিতে পারি না বলুন। তাই এবার আপনারাই ঠিক করুন, আপনারা কি করবেন। নীলার মুখে সমস্ত সত্য ঘটনা শুনে কৌশানীর বয়ফ্রেন্ড কমল মাথা নত করে দাঁড়িয়ে থাকে। কমলকে দেখে তার মা প্রিয়াঙ্কা দেবী বলে, দেখুন, এটা জানিয়ে আপনি খুব ভালো কাজ করেছেন। বাচ্চাটা পৃথিবীতে আসার আগেই আমরা আপনার ননদকে আমাদের বাড়ির বৌমা করে নিয়ে চলে আসব। আপনি চিন্তা করবেন না, আপনি শুধু বিয়ের আয়োজন শুরু করে দিন। হ্যাঁ প্রিয়াঙ্কা, তুমি একদম ঠিক বলেছো। আমিও আমার ছেলেটার বিয়ে দেওয়ার কথাই ভাবছিলাম, কিন্তু ও তো আমাদেরকে সত্যি কথাটা জানাতো না। ও ভাবতে হয়তো আমরা ওকে বকাবকি করবো। তবে ও যখন এত দূর আগিয়েই গেছে, আমিও তাহলে কৌশানীকে খুব তাড়াতাড়ি এই বাড়ির বৌমা করে নিয়ে চলে আসতে চাই। তাহলে আর কোনো সমস্যা হবে না। আপনারা অনেক ভালো মানুষ, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে যদি আপনারা আমার ননদকে অস্বীকার করতেন, আমি জানি না কি হতো। তবে সত্যি সত্যি হয়তো আমার ননদ কৌশানী কোনো একটা ভুল কাজ করে বসে থাকতো। এই বলে নীলা সেখান থেকে বাড়িতে চলে যায়। বাড়িতে এসে নীলা তার স্বামী এবং শাশুড়ি মাকে বলে, মা, সুমন, সত্যি আজকে আমি খুব খুশি। আসলে জানো তো, আমি কৌশানীর জন্য একটা খুব ভালো ছেলের সম্বন্ধ দেখেছি। ওর তো বিয়ের বয়স হয়েছে, তাই আমি ভাবলাম কৌশানীর এবার বিয়ে দিয়ে ওকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেব। কি কৌশানী, তুমি বিয়ে করতে রাজি আছো তো? বৌদি, তুমি আমার জন্য যাকে পছন্দ করেছো আমি তাকেই বিয়ে করব, আর তোমার মতামতে আমি রাজি। আমার কোনো আপত্তি নেই। কৌশানীর মুখে এমন কথা শুনে তার পরিবার প্রচন্ড পরিমাণে খুশি হয়। নীলা, তুমি খুব ভালো কাজ করেছো। আসলে আমি কাজের চাপের তো কৌশানীর দিকে কোনো ধ্যানই দিই না। তুমি ওর জন্য একটা সুপাত্র খুঁজে সত্যি খুব ভালো কাজ করেছো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার বোনের কথা ভাবার জন্য। সুমন, এতে আমাকে ধন্যবাদ জানানোর কি আছে? কৌশানী যেমন তোমার বোন, ও তো আমারও বোন। আর আমার বোনের বিয়ে দেওয়ার দায়িত্ব আমি তো একটু নিতেই পারি। তাই আর বেশি দেরি না করে আমি ওর বিয়ের জন্য পাত্র ঠিক করে ফেললাম। ওদের পরিবার খুবই ভালো, ওখানে গেলে কৌশানী খুবই ভালো থাকবে। এভাবেই নীলা পরিবারের সকলকে খুশির খবর জানিয়ে দেয়। আর কমলের সঙ্গে কৌশানীর বিয়ে ঠিক হওয়ায় কৌশানী খুশিতে আত্মহারা হয়ে ওঠে।
আসলে কৌশানী ভয়ে বাড়িতে কাউকে কিছু জানাতে পারছিল না। আর ওদিকে কমলের অবস্থাও ঠিক কৌশানীর মতোই ছিল। কমল তার বাবা মায়ের ভয়ে কৌশানীর কথা বাড়িতে কিছুতেই বলতে পারেনি। দেখো কৌশানী, এখন মা বাবা হয়তো বিয়ের জন্য রাজি হবে না, তাই আমি বাড়িতে কিছুই বলতে পারছি না। আর কিছুদিন অপেক্ষা করো, আমি ঠিক একটা রাস্তা বের করে নেব। এই বলে কমল দিনের পর দিন কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাতে থাকে। আর অন্যদিকে কৌশানী কমলের জন্য অপেক্ষা করতে থাকে। আর এখন সমস্ত কিছু ঠিক হয় শুধুমাত্র নীলার জন্য। কৌশানী এবং কমলের বিয়ে ফাইনাল হয়ে যাওয়ার পর কৌশানী কমলকে ফোন করে বলে, কি ব্যাপার কমল, তুমি তো খুব খুশি দেখছি। আমি জানতাম তোমার বাবা মা ঠিক রাজি হয়ে যাবে, কিন্তু তুমি তো শুধু শুধু ভয় পাচ্ছিলে। বাবা মা রাজি হবে না, কত কিছুই না বলছিলে। ভীতু কোথাকার। সত্যি তোমার বৌদি খুব ভালো একটা কাজ করেছে, আমি তো কখনো বলতেই পারতাম না। আজ তোমার বৌদি ছিল বলে আমার মনের কথাটা এসে আমার মা বাবাকে বললো, আর তখন মা বাবা এক মুহূর্তেই রাজি হয়ে গেল। যাক, খুব ভালো হয়েছে। এভাবেই তারা দুজনেই খুবই খুশি হয়। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই কমল এবং কৌশানীর বিয়ে হয়ে যায়। কৌশানী শ্বশুর বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে কৌশানী খুবই শান্তিতে কমলের সঙ্গে দিন কাটাতে থাকে। অন্যদিকে নীলাও নিজের পরিবারকে নিয়ে হাসি খুশি দিন কাটায়।